আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে একটু সাহায্য করবেন। কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। আমাদের বাইরে জল আছে আর ওখানে চা বিস্কুট আছে। আপনারা নিজেরাই, যে প্রথম হয়েছিল প্রিয়তোষ পিপলাই, তার মা আমাদের কমিটির অন্যতম সদস্য, তাকে ব্যস্ত নিয়ে বরণ করছেন নমিতা ইসলাম। ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি, ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই তো শেষ। স্বপ্ন গহন তমসা সহসা আসে জমিনে আকাশে তো, হাতে হাতে আমি সম্মানীয় অতিথিবৃন্দ, আমাদের এই শিক্ষা আন্দোলনের সংগ্রামী স্বেচ্ছাসেবক এবং আপনারা যারা এসছেন, অভিভাবক অভিভাবিকা এবং ছোট ছোট সন্তানতুল্য ছেলে মেয়ে, আমি সবাইকেই প্রথমে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একটা সময় 2024 সালে বৃত্তি পরীক্ষায় সবাই তখন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, ছিল বাচ্চারা। আপনারা অভিভাবক হিসাবে পাশে থেকে আপনারা সাহায্য সহযোগিতা করেছিলেন। আজকের আমাদের এই অনুষ্ঠান 2024 সালের প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা তার সংবর্ধনা অনুষ্ঠান। আমি বক্তব্য থামিয়ে বলছি, সরকার তুলে দিয়েছিল, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের এই পরীক্ষা। আমি বিস্তারিত আপনাদের কাছে বলবো না, শুধু দু একটি কথা বলবো। যত দিন গিয়েছে ছাত্র সংখ্যা বেড়েছে, পরীক্ষার সাথে যুক্ত হয়েছে বহু মানুষ, বহু শিক্ষার ব্যয়ও বেড়েছে। আপনারা জানেন এখন একটা স্কুলের পরীক্ষা নিতে গেলে মিনিমাম যে পয়সা নেওয়া হয়, যে টাকা নেওয়া হয়, আমাদের কিন্তু পরীক্ষা সেই টাকা নেওয়া হয় না। গোটা রাজ্যে মাত্র 30 টাকা পরীক্ষার ফি নিয়ে 5 দিনের সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষা, মাধ্যমিক স্তরের মতো যে পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়া হয়। ফলে মাত্র 30 টাকা। কিন্তু আপনারা বলবেন কেন আমাদের থেকে তো বেশি নিয়েছিল, 50 টাকা। হ্যাঁ, আমরা এই যে অতিরিক্ত 20 টাকা, এটা কিন্তু আমাদের পর্ষদের নিয়ম বহির্ভূত।
আমরা অনেক কাজ করি, আমাদের অনেক সামাল দিতে হয়, যার ফলে কি হয় আমরা অর্থনৈতিক দিক থেকে পেরে উঠি না। এই যে আজকের আপনাদের নিয়ে যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানের যে ব্যয় এবং কিন্তু পর্ষদের ওই 30 টাকার মধ্যে দিয়ে সম্ভব নয়। এই স্কুলগুলো যে পরীক্ষা হয়, পরীক্ষার সময় স্কুল বিল্ডিংয়ের টাকা দিতে হয়, ইলেকট্রিক ব্যবহার হয়, ইলেকট্রিকের টাকা দিতে হয়, স্কুলগুলো যে গেট খুলে দেয়, ঝাড় দেয়, তাকে টাকা দিতে হয়। এগুলো পর্ষদের ওই 30 টাকা পরীক্ষার মধ্যে দিয়ে হয় না। ফলে আরো অন্যান্য খরচ আছে, আপনারা জানেন। যার ফলে কি হলো, আমাদের কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে টোটাল এই পরীক্ষা পরিচালনা করার জন্যে আমরা 20 টাকা এক্সট্রা নেব, এবং সেটাও অন্যান্য যে টোটাল পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থা ক্ষেত্রে আমরা সেই টাকাটা সাহায্য করব। সেভাবেই আমরা চালিয়ে আসছি। যদিও এটা আমাদের রাজ্য যে পর্ষদ সে যে অনুমোদন দিয়েছে, স্যাংশন দিয়েছে না, তাদের অনুমোদনের বাইরে গিয়ে এমনকি তাদের অনেক প্রশ্ন, অনেক কৈফিয়তের সামনেও আমাদের এই কমিটিকে পড়তে হয়েছে, তবুও আমরা চালিয়ে আসছি। এখন এই যে পরীক্ষাটা চলছে, এই পরীক্ষার ক্ষেত্রে বহু জায়গায় ভলেন্টিয়াররা এসে তারা কিন্তু বাচ্চাদের 2 মাস 3 মাস আগে থেকে কোচিং, ফ্রি কোচিং। আমাদের জানা আছে বহু জায়গায় গ্রামীণ এলাকায় সামান্য 30 টাকাও জোগাড় করা খুব কঠিন হয়ে যায়। শিক্ষকরা, আমাদের ভলেন্টিয়াররা টাকা কালেকশন করে পরীক্ষার ফি সংগ্রহ করে দেন। এই যে পরীক্ষা চলে, পরীক্ষা সম্পূর্ণ বেকার। এই 5 দিন পরীক্ষা এখানে চলবে। এই ডান্ডা হাই স্কুলে এবছর ছাত্র আছে 822 ছাত্র। এখানে সেই ছাত্রদের 5 দিন যারা ভলেন্টিয়ার, তাদের ন্যূনতম পরীক্ষা সকালবেলা এসে পরিচালনা করতে গেলে 1 কাপ চা দিতে হয়, তারও তো খরচ। তারা কিন্তু এই ভলেন্টিয়াররা দেখছেন, তারা কিন্তু এইভাবে এই পরীক্ষাটা পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন। ফলে আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল এই পরীক্ষা ব্যবস্থাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই পরীক্ষা গোটা পশ্চিম বাংলার মধ্যে একটা অন্যতম পরীক্ষা, ব্যতিক্রমী পরীক্ষা, যেটা শিক্ষার আন্দোলন হিসাবে এই পরীক্ষাটাকে পরিচালনা করা হয়। আমাদের এই পরীক্ষা দেখে বহু বাণিজ্যিক সংগঠন তৈরি হয়েছে, বুক সেলার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, বহু ছোট বড় কমিটি তৈরি হয়েছে, হয়ে তারা কিন্তু পরীক্ষার নামে একটা পরীক্ষা নেয়, 100 টাকা করে নেয়। ওই একদিন যায় টিক মারা, টোটাল কমার্শিয়াল তাদের সিস্টেম আছে। একটা ছাত্র সংগ্রহ করে দিলে, যে স্কুল সংগ্রহ করে দেবে সে 40 টাকা পাবে। বুঝতে পারছেন? কমিশন, সে চিট ফান্ড যেমন ছিল, শিক্ষাটাকে নিয়ে এইরকম ধরনের কিছু সংস্থা চিট ফান্ডের মতো ছাত্র সংগ্রহ করে দিলে কমিশন। আমি আমার এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে একটু ছোট বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে বৃত্তিমূলক পরীক্ষার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার সাথে সাথে তার যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলোকে আরও বিকশিত করা। অর্থাৎ আমরা যে শিখলাম সেটা কেবল মার্কশিটের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের অন্যান্য জ্ঞানগুলো কীভাবে অর্জন করতে হয়, তার জন্য যে একটা বিশেষ প্রশিক্ষণ লাগে, সেটাই একটি বৃত্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। এবং বলতে ইতিহাসের অধ্যাপক, ইতিহাস ঘাঁটতে গিয়ে বলি যে আমি সরিষা হাই স্কুলেরই ছাত্র ছিলাম। সরিষা হাই স্কুল থেকে আমি বৃত্তিমূলক পরীক্ষা দিয়েও ছিলাম, কিন্তু আজ এই সরিষা হাই স্কুলের কথা আসছে যেভাবে আসছে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? ছিল না। ব্যাপারটা হয়েছে যে আমরা চলে আসা পাশ করার পরে পরে বর্তমান সমাজের যে রাজনৈতিক পরিবেশ এবং সেই সঙ্গে যে শিক্ষার যে সার্বিক অবক্ষয়, দুটো মিলে যে এই রকম একটা বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে। এইবার প্রশ্ন আছে, বিপদজনক পরিস্থিতি হয় কেন?
আসলে শিক্ষার মূল উদ্দেশ্যই হওয়া উচিত যে ভালো লেখাপড়া শিখে ভালো চাকরি করবো, ব্যবসা করবো, সেটা না। সেটা তো হবেই, তার সাথে সাথে যে নীতি নৈতিকতা, এই যে পাঠ, এটা বিদ্যালয় থেকেই শুরু হতে হবে এবং পরিবার থেকেই শুরু হতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে নীতি নৈতিকতার কথা কেউ বললে এটা একটা, যিনি বলেন তার কাছে বড় উল্টে বিড়ম্বনা তৈরি হয়। রাস্তাঘাটে যাবেন, দেখবেন কেউ মানুষ ভুলভ্রান্তি করলে, কিছু বললে উল্টে আপনাকে এমন কড়া কথা শুনিয়ে দেবে, সে ছোট হোক বড় হোক, মানে নিজেকেই মাথায় হেড হতে হয়। এবং কম বেশি আমরা প্রত্যেকের অভিজ্ঞতা আছে, কারণ ওই যে নীতি নৈতিকতা, মূল্যবোধ, সেগুলো হারিয়ে ফেলছি। দেখছি যে আমাদের কিভাবে মুনাফা, অর্থ বা নিজেকে কিভাবে গ্লোরিফাই বা নিজেকে প্রকাশিত করা যায়, নিজেকে উচ্চ আসনে প্রতিষ্ঠা করা যায়, এই রকম একটা মানসিকতা তৈরি করা হচ্ছে। সেটা আপনাদের রাজনৈতিকভাবে দেখলেই দেখতে পাবেন, সেটা আমাদের মধ্যেও তৈরি হচ্ছে। এখন প্রশ্ন যে আপনারা আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা পরীক্ষার এই বহিরঙ্গের ব্যাপারটা দেখছেন, কিন্তু এত বড় একটা পরীক্ষা পরিচালনা করার জন্যে যে ধরনের সাপোর্ট, সহযোগিতা দরকার, যেমন খাতা দেখার প্রশ্নটা এসে গেছে, এখানে অনেক মাস্টারমশাই রয়েছেন, অনেক স্বেচ্ছাসেবক রয়েছেন যারা তাদের স্বেচ্ছাশ্রম দিয়ে খাতাগুলো দেখে দেন বলেই এই প্রাথমিক উন্নয়ন পর্ষদ রেজাল্টটা যথাসময়ে বের করতে পারে। মনিরুলের আলোচনা থেকে দুটো কথা বারবার চলে এসছে, পরীক্ষা এবং শিক্ষা আন্দোলন। পরীক্ষা আমি মনে করি স্কুল শিক্ষার সঙ্গে অনেক দিন যুক্ত ছিলাম, সেই নিরিখেই বলতে পারি, আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে পরীক্ষা পদ্ধতির কোনো বিকল্প ব্যবস্থা আমাদের সামাজিক প্রেক্ষাপট, ভারতবর্ষের সামাজিক প্রেক্ষাপটে আছে কি? আমি মনে করিনি। কারণ এখনো পর্যন্ত যে একটা সরকার একসময় ছিল যারা সাধারণ বাড়ির ছাত্রছাত্রীদের কাছ থেকে ইচ্ছে করে, আমি মনে করি এটা ছিল কনস্পিরেসি, ইংরেজি শিক্ষাটাকে তুলে নিল, পাস ফেল পথা থেকে তুলে নিল। তখনকার দিনে প্রথিতযশা বড় বড় সাহিত্যিক সুকুমার সেন ছিলেন, প্রেমেন্দ্র মিত্র ছিলেন, যার তৈরি করা বইটা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়ে, মানে যারা পরীক্ষা দিতে এসছেন, সুনন্দ সান্যাল অধ্যাপক, তারা বললেন যে সাধারণ বাড়ি থেকে, তখন পর্যন্ত কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছিল, প্যারালাল শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা ইংরেজি থাকবে আর একটা শিক্ষা ব্যবস্থা ইংরেজি থাকবে না। এখনো পর্যন্ত কি কোনো উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হতে চাইছেন, ইংরেজি মিডিয়াম ব্যতি রেখে, মানে ইংরেজি ভাষার মাধ্যম ব্যতি রেখে শুধু বাংলা ভাষার মাধ্যমে কি উন্নত জ্ঞান বিজ্ঞানের চর্চা করা যায়? এবং শিক্ষানুরাগী ব্যক্তিগণ যে সমস্ত অভিমত এখানে রেখেছেন, খুবই মূল্যবান অভিমত রেখেছেন। কিন্তু একটা সমস্যা যে বর্তমান প্রজন্ম, আমরা নাগরিক সমাজ, এই ধরনের আলোচনা শুনতে আমরা খুব একটা উৎসাহ বোধ করি না। যদিও আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত আলোচনা, কিন্তু আমরা এগুলোতে খুব আগ্রহ দেখাই না। আমরা এটাকে মনে করি সময়ের অপচয়। যাক, সেজন্যই আপনাদের উপর আর অত্যাচার বাড়াবো না। আমি দু একটি বিষয় আপনাদের, ডায়মন্ডহারবার এই যে শহরের আপনারা সম্মানীয় যে সমস্ত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, আপনারা কিছু কথা ভেবে দেখবেন যে আমরা আজকে কি জায়গায় সমাজটা এসে দাঁড়িয়েছে। একটা জাতির যদি মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তাকে খাদ্য বস্ত্র বন্ধ করলে একটা জাতিকে মেরে দেওয়া যাবে না। একটা জাতিকে যদি নিঃশেষিত করতে হয়, তাহলে প্রথম আঘাত করতে হয় শিক্ষার জায়গাটা।
শিক্ষা যদি শেষ করে দেওয়া যেতে পারে তাহলে একটি জাতির অপমৃত্যু ঘটবেই। আমাদের যুগে যুগে শাসক সম্প্রদায়, শোষক সম্প্রদায়, তারা এই কথাটা হাড়ে মজ্জায় বুঝেছে যে জাতিকে মেরে দেওয়ার জন্য অন্ন বস্ত্রের অভাব করলেই জাতি মরবে না, না খেতে পেলেও একটি জাতি উঠে দাঁড়াতে পারে, কিন্তু তার মূলে কুঠারাঘাত করতে হবে শিক্ষার জায়গাটা। ভেবে দেখুন 1978 সাল যখন একটি বামফ্রন্ট সরকার যারা বলতো যে আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট, ক্ষমতায় আসার পর প্রথম আঘাত করলো প্রাথমিকে পাস ফেল থাকবে না, প্রাথমিকে ইংরেজি শিক্ষা তুলে নেওয়া হলো। এর বিরুদ্ধে আপনারা এখানে শুনেছেন, আমাদের অধ্যাপকের কাছ থেকেও শুনেছেন, এবং আমার সম্মুখে উপস্থিত সকল অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আমার স্নেহের ভাই, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে ভালোবাসা। আমি এখানে বক্তব্যের উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে রই। স্বাধীনতা কারে কয়? আচ্ছা মাগো, বলতে পারো স্বাধীনতা কারে কয়? তোমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করে গর্জন দিলে তাকে জেলে নিয়ে যায়, একে কি স্বাধীনতা বলা হয়? আচ্ছা মাগো, বলতে পারো স্বাধীনতা কারে কয়? আজও তোমার মেয়েটি স্বাধীন নামক সমাজেতে নিরাপদ যে নাই, তাই প্রায়শই তাদের নিজেদেরকে নরশিকারীদের শিকার হতে হয়, একেই কি স্বাধীনতা বলা হয়? আচ্ছা মাগো, বলতে পারো স্বাধীনতা কারে কয়? সেই যে মাস্টার মশাই, সেই যে গুরুজন, মা বাবা, তাদের প্রতি উদ্দেশ্য করেই আমি একটা কবিতা লিখেছি। আমার সেই প্রাথমিক শিক্ষক মহাশয়, যেটা জাফরপুর আমার পুরনো বাড়ি, এখন ভাসিমনগর বানেশ্বরপুর, ওখানে বাড়ি। বুদবুদের মতো অসংখ্য ফেনায় ফেনিত হয়ে তোমার দেখানো আপন লোককে পৌঁছে গিয়ে তোমার চরণ ছুঁয়ে যাব। দেখবে সকল লোকেই বিস্ফারিত চক্ষে অসীম হৃদয় নিয়ে, যতই তোমায় পড়বে মনে ততই তুমি নতুন হয়ে আসবে ফুলের মধু হয়ে। না থাকার জন্যে পরবর্তী সময় আমাদের পর্ষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, এটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে। একটা হচ্ছে সরকারি স্কুল, একটা বেসরকারি স্কুল। একই প্রশ্নে পরীক্ষা হবে। সমস্ত সরকারি স্কুলের সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে, আর সমস্ত বেসরকারি স্কুলের ছাত্রদের নাম্বারের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। এভাবেই বেশ কিছুদিন চললো। তারপর আমাদের সঙ্গে যুক্ত হলো হিন্দি মিডিয়াম। তারপরে হিন্দি মিডিয়াম যখন যুক্ত হলো, তারপর হিন্দি মিডিয়ামকেও আলাদা করে বৃত্তির ব্যবস্থা করা হলো। ফলে এই যে বৃত্তিটা দেওয়া হয়, এই বৃত্তি দেওয়া হয় ছাত্র অনুপাতে। প্রথমত 50 জনকে রাজ্যগতভাবে বৃত্তি দেওয়া হয়, যেখানে সরকারি বেসরকারি হিন্দি মিডিয়াম কোনো আলাদা করা হয় না। তাদেরকে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে 50 জনকে রাজ্য বৃত্তি দেওয়া হয়। তারপর কি হয়? তারপর জেলা বৃত্তি। রাজ্য বৃত্তি দেওয়া হয় 1200 টাকা, কলকাতার কেন্দ্রীয় কর্মসূচির ভিত্তিতে সেখানে দেওয়া হয়। আর জেলা বৃত্তি ভাগ করা হলো, কারণ সব জেলার একই অনুপাতে ছাত্র তো পরীক্ষায় বসে না। কোথাও 10,000, কোথাও 5,000, কোথাও 20,000। তাই ছাত্র অনুপাতে এই সরকারি এবং বেসরকারি স্কুল ভাগ করে নিয়ে 600 টাকা বৃত্তি সরকারি স্কুলও পায়, বেসরকারি স্কুলও পায়।
অভ্যর্থনা জানাচ্ছে।